দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে টেলিভিশনের পর্দায় দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজির সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা জানি পৃথিবীতে অনেক রকমের ক্যান্সার রয়েছে এবং প্রত্যেকটি ক্যান্সারের ধরন উপসর্গ কিন্তু এক এক রকম হয়ে থাকে। সেরকম একটি ক্যান্সার হচ্ছে ফুসফুস ক্যান্সার। তাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তুও কিন্তু আমরা চূড়ান্ত করেছি ফুসফুস ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সারোয়ার আলম, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার প্রিয় দর্শকদেরও অনেক ধন্যবাদ। জি স্যার, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি ফুসফুস ক্যান্সার। শুরুতেই আসলে জানতে চাইবো যে ফুসফুস ক্যান্সার বলতে আমরা কি বুঝি? এটা পরিষ্কার, সেটা হচ্ছে দুইটা শব্দই তো, একটা হচ্ছে ফুসফুস আর একটা ক্যান্সার। তো আমাদের শরীরে তো অনেকেই অর্গান আছে, তার মধ্যে ভাইটাল অর্গান হচ্ছে আমরা ব্রেইন, তারপরে হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, এইগুলোকে আমরা সবচেয়ে ভাইটাল অর্গান বলি। তার মধ্যে হচ্ছে ফুসফুস একটা। তো ফুসফুস কিন্তু দুইটা থাকে আমাদের বুকে বা আমাদের পাঁজরের ভিতরে যে ফুসফুস থাকে। তো যেটা হয় সেটা হচ্ছে যে ক্যান্সার তো যে কোনো জায়গায় হতে পারে। তো ফুসফুস ক্যান্সারটা হচ্ছে ফুসফুসে, এবং ফুসফুসের সাথে যে শ্বাসনালীগুলো আছে, আমরা যদি ইংরেজিতে বলি যে ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাস, মেইন ব্রঙ্কাস, তা এই ব্রঙ্কাসগুলোতেও হতে পারে, অথবা ফুসফুসের যে মেইন যে অংশটা আছে, আমরা যেটাকে লাং প্যারেনকাইমা বলি, সেখানে যদি ক্যান্সারটা হয় সেটা হয়। এখন আপনারা জানি অলরেডি, আপনারা শুনেছেনও যে ক্যান্সার মানে হচ্ছে যে যে কোনো একটা চাকা অথবা গ্রোথ ইংরেজিতে বলি, সেটা যদি অ্যাবনর্মালি উইদাউট এনি কজ দ্রুত একটা জায়গায়, একটা অংশে বর্ধনেতে থাকে, সেই জায়গায় স্বভাবতই ওই টিস্যুটা বা ওই কোষগুলোতে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা বাড়বে, বেড়ে ওই জায়গাটা স্থানিকভাবে লোকালি ওখানে ক্ষতিগ্রস্ত হবে এবং চাপ প্রয়োগ করবে, এবং পরবর্তীতে এটা কিন্তু ছড়িয়ে যায়। যে কোনো ক্যান্সার কিন্তু, যেটা ব্রেনে হোক, ফুসফুসে হোক, লিভারে হোক, কোলনে হোক, এটা কিন্তু দ্রুত বাড়ে, ওই জায়গাটার ক্ষতি করে, এবং এটা নিজস্ব আরেকটি ইফেক্ট আছে, পাশাপাশি এটা দ্রুত ছড়িয়ে যায়। সেজন্য ক্যান্সারটা আমরা প্রাণঘাতী অথবা বিপজ্জনক একটা অসুখ বলি। তাহলে সংক্ষেপে আমি যদি বলি যে আমাদের যে ফুসফুস, সেই ফুসফুস এবং সেই সাথে যে ফুসফুসের যে নালীগুলো আছে, ব্রঙ্কাসে, সেটাতে যখন ক্যান্সারটা হবে তা আমরা এটা ফুসফুস ক্যান্সার বলবো। আচ্ছা, তো ফুসফুস ক্যান্সার আসলে হচ্ছে, এবং ফুসফুস ক্যান্সার না, পুরো ক্যান্সারই আসলে, যে কোনো ক্যান্সারই দিন দিন কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফুসফুস ক্যান্সারের হারও। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে আসলে কি পরিমাণ রোগী আপনারা পেয়ে থাকেন? এটা অত্যন্ত দুঃখজনক। যেটা হচ্ছিল যে যতই দিন যাচ্ছে আমাদের জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে, আমাদের সারা বিশ্বে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, কিন্তু এটার পাশাপাশি একটা অন্য দিকও আছে। সেটা হচ্ছে, একটা বড় জিনিস হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত ডিজাস্টার, প্লাস হচ্ছিল যে আমাদের যে বিভিন্ন ধরনের ক্যান্সারাস যে এলিমেন্টগুলো আছে, ক্যান্সারাস যে এজেন্টগুলো আছে, সেগুলো নানানভাবে আমাদের প্রকৌশলগত হোক, আমাদের পরিবেশগত হোক, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় হোক, সেই এজেন্টগুলো কিন্তু নানানভাবে আইনগতভাবে হোক অথবা অবৈধভাবে হোক, এগুলো কিন্তু ব্যবহার হয়। যেরকম খাদ্য ব্যবহার হয় আমাদের এয়ার পলিউশনে, আমাদের বাতাসে, আমাদের পানিতে, সেটা হয়। সেই যে ফ্যাক্টরসগুলো, সেই ফ্যাক্টরসগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। মানে অর্থনৈতিক সমৃদ্ধি শুধু আমাদের জীবনযাত্রার মান বাড়ে সেটাও না, সেটার সাথে এই ক্ষতিকর দিকগুলো আছে। নানান ধরনের যে কার্সিনোজেনিক এজেন্টগুলো আছে, সেগুলা ইউজ বেড়ে যাচ্ছে। তো সেটারই ধারাবাহিকতায় যে
অন্যান্য ক্যান্সার সহ, ফুসফুস সহ অন্যান্য ক্যান্সার সহ সেগুলো বাড়ছে। তো বলা হয়ে থাকে এটা WHO-র একটা পরিসংখ্যান যে 2030 সনের মধ্যে প্রতি 4 জনে একজন ক্যান্সার আক্রান্ত হবে। সেই পরিসংখ্যানটা তো আছে। এই পরিসংখ্যানটা কিন্তু একটু বিপজ্জনক বা ভয়াবহ বলতে পারেন। আপনি এমনিতেই দেখবেন, আপনি ডাক্তার, এছাড়াও আপনার সমাজের একজন, আপনি কিন্তু দেখবেন যে 10 বছর আগেও ক্যান্সারের রোগী খুব একটা দেখা যেত না, কিন্তু এখন আপনি এই পরিবারে, ওই পরিবারে, ওই বয়স্ক লোকটার, ওই পাশের বাড়ির কোনো না কোনো একটা ক্যান্সার হচ্ছে। মানে আপনি এখন ক্যান্সারটা বলতে গেলে কমন। সেই যে আমাদের একটা প্রক্ষেপণমূলক অবজারভেশন WHO, অর্থাৎ প্রতি 4 জনে একজন। তো সেই যে আমি কথাটা বললাম যে যে কার্সিনোজেনিক ফ্যাক্টর, অর্থাৎ ক্যান্সার করে সেই পরিবেশগত, তারপর হচ্ছে কেমিক্যাল, তারপরে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক এজেন্ট, এবং সর্বব্যাপী সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের তামাকজাত যে পণ্য এবং অন্যান্য যে মাদক জাতীয় যে পণ্যগুলা, সেগুলার যে ব্যবহার বা অপব্যবহার যাই বলি না কেন, সেগুলো বেড়ে যাওয়ার কারণে কিন্তু ক্যান্সার বেড়ে যাচ্ছে। এবং ফুসফুসের ক্যান্সারের সাথে তো সরাসরি আমরা জানি, এটা বলারও দরকার পড়ে না, দর্শকরাও জানে, সেটা হচ্ছে সরাসরি সেটা হচ্ছিল আমাদের টোবাকো কনজাম্পশন। তার মধ্যে সবচেয়ে বড় ওয়ে হচ্ছে সিগারেট, বিড়ি এবং হুক্কা। এখনো এই যে সামনে যে ইলেকশন হবে, আপনি দেখবেন যে এটা তো অস্বীকার করার উপায় নেই, আপ্যায়ন করা হবে দোকানে, বিভিন্ন মহলে, উঠান বৈঠকে, ইত্যাদি ইত্যাদিতে। দেখবেন যে এখানে গ্রামে এখনো মানে 2-3টা জিনিস খুবই আপ্যায়নের জিনিস। সেটা হচ্ছিল, এক হলো চা, আর একটা হলো সিগারেট, বিড়ি, হুক্কা, এই জাতীয় জিনিসগুলো। এটা আপ্যায়নের একটা মানে হয়ে, এই যে আপ্যায়নের মাধ্যমে আমরা যে তামাক অপব্যবহার করছি, সেটার একটা বড় আউটকাম হচ্ছে, ইফেক্ট হচ্ছে এই ফুসফুস ক্যান্সার বেড়ে যাওয়া। জি, আমরা এই মানে যে প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো, সেগুলো সম্পর্কেও আসলে কিছুটা ধারণা পেলাম আপনার এই কথার মাধ্যমে, এবং ধূমপান যে একটি মেইন একটা ফ্যাক্টরস হতে পারে সেটি সম্পর্কেও আমরা অবগত হলাম। এবার যদি আমরা লক্ষণ বা উপসর্গের দিকে চলে যাই, আসলে আমরা জানি যে ফুসফুস ক্যান্সার বা যে কোনো ক্যান্সারই আসলে প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলো আসলে প্রাথমিকভাবে আসলে ধরা দেয় না। সেই লক্ষণ বা উপসর্গগুলো কি হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা সেই প্রসঙ্গে ফিরে আসছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ফুসফুস ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা বলেছিলাম যে আমরা লক্ষণ উপসর্গগুলো নিয়ে কথা বলবো। কি হতে পারে লক্ষণ উপসর্গগুলো? ফুসফুস ক্যান্সারের কথা যদি বলি, এটার মানে দু একটা দিক আছে। সেটা হচ্ছে ফুসফুসটা কিন্তু আপনি দেখবেন, আপনারা যদি বাজারে মাংস কিনতে গেলে দেখবেন যে ফুসফুস ঝোলানো আছে। গরুর কথা বলছি আর কি, বা খাসির কথা বলছি। এটা কিন্তু একটা রাবারি একটা মানে অর্গান, একটু এটা ফাঁপে। স্বভাবতই আমরা যে শ্বাস নিই, আমাদের এটা বেলুনের মতো ফাঁপবে, আবার হচ্ছে সংকুচিত হবে। এটি তো আমাদের রেসপিরেশন বা শ্বাস নেওয়া, শ্বাস ফেলা, সেজন্য এটা এক্সপান্সিভ, এটা রাবারি। তো এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে, বিশেষ করে যদি ফুসফুসের আমরা পেরিফেরিতে বলি, অর্থাৎ যে মানে মেইন যেটা আমাদের যেটা মাঝখানের যে অংশটা, সেটাতে যদি হয় তাহলে কিছু সিমটমস শুরুতেই গিয়ে হয় আর কি। সেই সিমটমসগুলো কী হয় সেটা আমি জানাচ্ছি। কিন্তু যেটা বললাম যে আরেকটা দিক আছে, যদি ফুসফুসের পেরিফেরিতে মানে ফুসফুসের মেইন জায়গাটার থেকে একটু সাইডে যদি ক্যান্সারটা বা ক্ষতটা তৈরি হয়,
এখানে কিন্তু প্রথম সিমটম দেয় না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই জন্য আনফর্চুনেটলি আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই ফুসফুস ক্যান্সার কিন্তু আমাদের কাছে যে আসে একটা অ্যাডভান্স স্টেজে আসে। কারণটা কিন্তু এইটা যে পেরিফেরাল লিশনগুলোতে সিমটমস দেয় না, যেহেতু এক্সপান্সিয়াল টিস্যু কোনো ধরনের চাপ প্রয়োগ করে না, কিন্তু যেটা হচ্ছে যে সেন্ট্রালি যখন থাকে আর কি, তখন ব্রঙ্কাসগুলো এখানে থাকে। তো এই ব্রঙ্কাসগুলো যদি ইনভলভমেন্ট হয় অথবা সেন্ট্রালি থাকে, তখন কতগুলো কমন সিমটমস আছে। এর মধ্যে হচ্ছে কাশি, অনেকদিন ধরে খুসখুসে কাশি, যাচ্ছে না, মানে প্রথম দিকে হয়তো বা ঠান্ডা মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস কাশি যাচ্ছে না। এই খুসখুসে কাশি এবং খুসখুসে কাশির সাথে কখনো কখনো যদি ব্রঙ্কাসগুলো ইনভলভ হয়, তখন কাশির সাথে রক্ত যেতে পারে, রক্ত কাশি সেটা হইতে পারে। এর পরবর্তীতে যেটা হয় যে শ্বাসকষ্ট সেটা হইতে পারে, এবং হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় যে এমনও হয় যে তার ছড়িয়ে তো যায়, ছড়িয়ে গেলে পানি আসে, তখন বুকে ব্যথা করতে পারে। তো আর হচ্ছে কিছু সিস্টেমিক কিছু সিমটম থাকে ফুসফুস ক্যান্সার, যে কোনো ক্যান্সারে কিছু মানে শরীরগত সমস্যা হয়। এর মধ্যে হচ্ছে খাওয়ার অরুচি হওয়া, তারপর হচ্ছে ওজন কমে যাওয়া, ঘুমের ডিস্টারবেন্স হয়। এবং আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ফুসফুস ক্যান্সারের একটা দিক আছে, সেটাকে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। অর্থাৎ ফুসফুসের থেকে কিছু কেমিক্যালস নিঃসরিত হইলে পরে শরীরের বিভিন্ন জায়গায় এই সিমটমসগুলো দেখা দেয়, সেগুলোকে আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম থাকি। তাহলে মেইন যে সিমটমসগুলো বললাম, পাশাপাশি কিন্তু প্যারানিওপ্লাস্টিকের যে সিনড্রোমগুলো বা সিমটমসগুলো সেগুলো থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার জানতে চাচ্ছি যে আপনাদের কাছে আসলে বিভিন্ন রোগীরা বিভিন্ন টেস্টের সম্মুখীন হয় বা ডায়াগনোসিস আসলে কিভাবে নিশ্চিত করে থাকেন আপনারা? ধন্যবাদ। সেটা হচ্ছিল যে ডায়াগনোসিসের প্রথম দিকটা হচ্ছিল গিয়ে আমরা যেটা ক্লিনিক্যালি হিস্ট্রিটা তো এখানে বা ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট। কতদিন যাবৎ কাশিটা, তারপরে কাশির সাথে অন্য কিছু আছে কিনা, বুকে ব্যথা আছে কিনা, প্লাস হচ্ছে তার হচ্ছে ওয়েট লস এগুলো আছে কিনা সেগুলো আমরা দেখি। আর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। এটা হচ্ছে মানে ডক্টরের কাজ আর কি। সেগুলা দেখবে, দেখে এক ধরনের সন্দেহ করবে যে হতে পারে এটা ফুসফুস ক্যান্সার, অথবা ফুসফুস ক্যান্সার ছাড়াও এই ধরনের সিমটমগুলো যে কোনো শ্বসনতন্ত্রের যে কোনো মানে রোগের কিন্তু এগুলাই হয় কম বেশি। সুতরাং এখান থেকে ডিফারেন্সিয়েট করা যায় না। তো স্বভাবতই আমাদের বিভিন্ন ধরনের ল্যাব ইনভেস্টিগেশন প্লাস হচ্ছে ইমেজ, অর্থাৎ এক্স রে বা সিটি স্ক্যান এগুলো করতে হয়। তাহলে এখান থেকে বড় দাগের যে ইনভেস্টিগেশনগুলো যদি বলি, প্রথমে যদি আমরা একটা সাধারণভাবে একটা এক্স রে করি, বুকের একটা এক্স রে করলে আমরা দেখব যে যদি চাকাটা মানে চোখে পড়ে, তাহলে একটা শেডো, সাদা শেডো চাকা দেখা দেবে। এটা একটা খুবই জেনারেল একটা ইনভেস্টিগেশন। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছিল একটা সিটি স্ক্যান। এটা কন্ট্রাস্ট দিয়ে করা উচিত, সিটি স্ক্যান করি। এবং যদি আমরা মনে করি যে এটা সেন্ট্রালি আছে, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি বলি। এবং সেই পরবর্তীতে সাইটোপ্যাথোলজিক্যাল বা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য আমরা ব্রঙ্কোস্কোপিক বায়োপসি অথবা ব্রঙ্কোস্কোপিক লেবেজ, আর যদি পেরিফেরালি হয় তো সেক্ষেত্রে ওই চাকাটা থেকে আমরা কোর বায়োপসি অথবা এফএনএসি, সাধারণত এখন কোর বায়োপসি করা, এই কোর বায়োপসি আমরা করি। আমরা কনফার্ম হই যে এটা ফুসফুসের ক্যান্সার হিস্টোপ্যাথোলজিক্যাল। এছাড়া কিন্তু ছড়াই গেছে, অর্থাৎ অন্য জায়গায় চলে গেছে কিনা সেগুলোর জন্য আরও কিছু ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, অ্যাবডোমেনের বোন স্ক্যান, এই শেপ আমরা কিছু ইনভেস্টিগেশন করি। কিন্তু মূলত ইনভেস্টিগেশন হচ্ছে যে এক্স রে, তারপর হচ্ছে ব্রঙ্কোস্কোপি, তারপর হচ্ছে সিটি স্ক্যান, কোর বায়োপসি অথবা হিস্টোপ্যাথোলজিক্যাল কনফার্মেশন এবং অন্যান্য যাবতীয় ব্লাডের টেস্ট এগুলো। জি, আমরা যেরকমটা জানি যে ক্যান্সার আসলে একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, ক্যান্সারের যে ট্রিটমেন্ট প্রসিজিওর সেটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্য দিয়েই যেয়ে থাকে। আমাদের আজকে অনুষ্ঠানের যে
হেডিং সেটির সাথেও সংযুক্ত আছে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। বাংলাদেশে কি আসলে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা অ্যাভেলেবল কিনা এবং আপনারা কি কি চিকিৎসা দিয়ে থাকেন? নিশ্চয়ই আপনি দুটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। সেটা হচ্ছিল যে আহ, এই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এই কথাটা কিন্তু ক্যান্সারের যে চিকিৎসা এখন এটা কমন একটা ইস্যু। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা শুধুই একজন ক্যান্সার বিশেষজ্ঞ অথবা ক্লিনিক্যাল অনকোলজিস্ট উনি করবে না, অথবা শুধুই একজন চেস্ট সার্জন উনি করবে না। এটা চেস্ট সার্জন, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, তার মধ্যে হচ্ছে মেডিকেল অনকোলজিস্ট থাকবে, রেডিয়েশন অনকোলজিস্ট থাকবে, এবং সাথে সাথে রেডিওলজিস্টের, যেহেতু এখানে ইমেজের বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, সুতরাং এটা একটা ডেফিনেটলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো আমরা এটা বলার আগে একটু বলি যে মোটা দাগে ফুসফুসের ক্যান্সারের আমাদের যে মেইন তিনটা মডালিটি আছে ক্যান্সার চিকিৎসা। একটা হলো সার্জারি, আর একটা হচ্ছে কেমোথেরাপি, কেমোথেরাপির সাথে কিন্তু ইমিউনোথেরাপিটা ইনক্লুডেড, এবং রেডিওথেরাপি। এই তিনটা দিয়ে কিন্তু পর্যায় হিসাব করে, অর্থাৎ কোন স্টেজে আছে সেই স্টেজটা আমরা নিরূপণ করি। যখন ইনভেস্টিগেশনগুলো করব তখন আমরা স্টেজটা নিরূপণ করব। স্টেজ অনুযায়ী কিন্তু এই মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা নির্ভর করবে। কেমন, যদি আর্লি স্টেজ হয়, আমি স্টেজের ডিটেলসে যাচ্ছি না, আমি তিনটা ভাগে ভাগ করি: আর্লি স্টেজ, মধ্যম পর্যায়ে, এবং অ্যাডভান্স বা মেটাস্টেটিক স্টেজ। আর্লি স্টেজ হলে এখানে মেইন মডালিটি অফ ট্রিটমেন্টটাই হলো সার্জারি। সার্জারির পরে অ্যাকর্ডিং টু হিস্টোপ্যাথোলজি, অ্যাকর্ডিং টু স্টেজ আমাদের পরবর্তী চিকিৎসা লাগবে। তো কিন্তু এই সিদ্ধান্তটা সার্জন একা নেবে না। এমনও হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে আর্লি স্টেজেও এমন লাগতে পারে যে আগে কেমো রেডিয়েশন দিয়ে অথবা কেমোথেরাপি দিয়ে ডাউন সাইজ করে পরে কিন্তু সার্জারি করতে হবে। সেজন্য আপনি যে কথাটা বললেন যে মাল্টিডিসিপ্লিনারি, শুধু ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রেও না, এটা অনেক ক্যান্সারের ক্ষেত্রেই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটাই সারা বিশ্বে কাম্য, আমাদের কাম্য। তো এমন আমরা এই প্র্যাকটিসটা করা হচ্ছে। আর হচ্ছে মধ্যম পর্যায়ে যেটা হয়, ডেফিনেটলি সেখানে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম বসে আগে বিবেচনা করবে যে আগে আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে নিতে হবে কিনা, তারপরে হচ্ছে অপারেশনের পরে আবার চিকিৎসা লাগবে কিনা। তো অ্যাডভান্স স্টেজটাতে সাধারণত সার্জারি কোনো রোল থাকে না। অর্থাৎ আমি যেটা বলছি যে মেটাস্টেটিক স্টেট, অর্থাৎ ক্যান্সারটা ফুসফুস থেকে অন্য জায়গায় ছড়িয়ে গেল, তখন আর সার্জারি কোনো রোল থাকে না। আর যেটা আপনি বললেন লাস্টলি, সেটা হচ্ছিল যে এই ট্রিটমেন্টগুলা, অর্থাৎ সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং রেডিওথেরাপি, সেগুলো আমাদের দেশে আছে কিনা। অবশ্যই আছে, এবং বিশ্বমানের যেগুলো আপনি সহজেই বুঝবেন যে রেডিওথেরাপি মেশিন তো বাংলাদেশে প্রোডাকশন করেন। রেডিওথেরাপি মেশিন তো যে দুই তিনটা যে কোম্পানি আছে সেগুলো প্রোডাকশন করে সেগুলো নিয়ে আসে। সুতরাং এখানে বিশ্বমান বলতে যেটা মিন করা হয় যে আমরা কি লো কোয়ালিটির মেশিন ইউজ করছি, নো। এটা তো যেটা আমেরিকায় হচ্ছে, যেটা ইংল্যান্ডে হচ্ছে, বিশ্বের সাথে আসলে তাল মিলিয়ে বাংলাদেশে একই রকম চিকিৎসা হচ্ছে। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফুসফুস ক্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। অনেক সুন্দর আলোচনা ছিল, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আমার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমার শেষে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যেহেতু ফুসফুস ক্যান্সারের বড় একটা কারণ হচ্ছে গিয়ে ধূমপান এবং তামাকজাত খাদ্য গ্রহণ, পণ্য গ্রহণ, আমার অনুরোধ থাকবে আপনারা ধূমপান বর্জন করুন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে ফুসফুস ক্যান্সার সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমি ডক্টর ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই 10 নিউজের সাথেই থাকবেন।